সময় সংলাপে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন অধ্যাপক মোর্শেদ শফিউল হাসান। স্যার, আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি বাংলাদেশ সাংস্কৃতিক চর্চা নিয়ে কথা বলতে চাই। সেই জায়গা থেকে যে সাংস্কৃতিক আন্দোলন তো কিছু গোষ্ঠীভিত্তিক আন্দোলনের মধ্যে হয়েছে, লেখক, বুদ্ধিজীবী যারা আছে, চিন্তক শ্রেণী, তাদের সেই জায়গা থেকে আজকের বাংলাদেশ কি অবস্থায় আছে, সেই সাংস্কৃতিক আন্দোলন, সাংস্কৃতিক চর্চার জায়গাটায়? আমরা সংস্কৃতি বলতে মোটামুটি বুঝি কি, সংস্কৃতি মানে হলো নাচ, গান, আবৃত্তি, নাটক, চলচ্চিত্র, এইটি পর্যন্ত। আবার যখন আমরা বলি যে আমাদের রাজনৈতিক নেতাদের মধ্যে বা দলের মধ্যে গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা নাই, তখন সংস্কৃতি অন্য একটা অর্থ, রাজনৈতিক সংস্কৃতি নেই। এখন ইদানিং প্রায় দেখা হচ্ছে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে যে বিচারহীনতার সংস্কৃতি থেকে কবে আমরা মুক্তি পাবো বা এটা অবসান হওয়া দরকার, সেখানে সংস্কৃতি অন্য অর্থ পাচ্ছে। আবার যখন বলছি যে পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবে আমাদের এইসব হচ্ছে, তখন আমরা সংস্কৃতিকে একটা নেতিবাচক অর্থে গ্রহণ করি, তাই না? এখন আপনি সাংস্কৃতিক আন্দোলনের কথা যখন বললেন, তখন আমরা ধরে নিচ্ছি যে মোটামুটি যে আমাদের যেসব আসলে সংস্কৃতি হলো একটা এক ধরনের জীবনধারায়, পরিশীলিত জীবনধারাকে সংস্কৃতি, এই অর্থে আমাদের গ্রহণ করি। সংস্কৃতির সংজ্ঞা নিয়ে অনেক মত পার্থক্য আছে, নানাজন নানাভাবে দিয়েছে, সংকীর্ণ অর্থ আছে, ব্যাপক অর্থ আছে, সেটা নিয়ে আলোচনা করার এখানে সুযোগ নেই। তো সংস্কৃতির সঙ্গে পরিশীলনের একটা সম্পর্ক আছে। এই যে সংস্কৃতি মান বা সংস্কৃতি মান, আমরা আগে বলতাম সংস্কৃতি মান, সংস্কৃতি মান শব্দটা ব্যবহার করছি। মানুষ বলতে আমরা কি বলছি? পরিশীলিত মানুষ। তিনি যে শিক্ষিত হতেই হবে ডিগ্রি অর্থে, তা নাও হতে পারেন। আবার উচ্চ শিক্ষিত মানুষ হয়, তার মধ্যে সংস্কৃতি বোধটা না থাকতে পারে। সাংস্কৃতিক আন্দোলন বলতে আপনি যেটা বললেন, বিভিন্ন গোষ্ঠী কেন্দ্রিক সাংস্কৃতিক আন্দোলন, এটা হলো সংস্কৃতি চর্চার জন্য। সেভাবে নাচ, গান, আবৃত্তি, নাটক, সেই গোষ্ঠীর চর্চার যে কোন ব্যাপার ছিল সেটা। এবং সাধারণত বলা হয় যে আমাদের বাংলাদেশের যে স্বাধীনতা, সেটা হলো একটা সাংস্কৃতিক আন্দোলন এর ফল। ভাষা আন্দোলন থেকে বিভিন্ন আমাদের যে সাংস্কৃতিক স্বাধিকার সংগ্রাম, তাই একটা পরিণতি লাভ করে স্বাধীনতা সংগ্রামে পরিণতি লাভ করে, সাংস্কৃতিক স্বাতন্ত্র্য। হ্যাঁ, এই ব্যাপারটিকে যেভাবে বলা হয়, যেহেতু সাধারণত লেখক সাহিত্যিকরাই ইতিহাস লেখেন, তারা এভাবে নিজেদের ভূমিকাটা বড় করে দেখেন। আমি কিন্তু সেভাবে দেখি না। আচ্ছা, আপনি সাংস্কৃতিক আন্দোলনের ভূমিকা বা সংস্কৃতি কর্মীদের, বুদ্ধিজীবীদের, লেখকদের ভূমিকাটাকে অত বড় আমি মনে করি না। যে ভাষা আন্দোলন, এটা কি সাংস্কৃতিক সংগ্রাম ছিল, নাকি ভাষা আন্দোলন আমাদের অর্থনৈতিক সংগ্রামও ছিল? ভাষা আন্দোলনের সঙ্গে আমাদের অর্থনৈতিক স্বার্থর ব্যাপারে জড়িত ছিল। যদি শুধু সাংস্কৃতিক সংগ্রামই হতো এটা, হ্যাঁ, তাহলে তো এই আন্দোলন এতটা সফল হওয়ার কথা না। সব ছাত্ররা কি সংস্কৃতি চিন্তা থেকে ভাষা আন্দোলনে সমর্থন করেছে? তা বোধ হয় না। কারণ আমি আগেও একদিন এখানে বলেছি যে উর্দু রাষ্ট্রভাষা হলে কি হতো? উর্দু রাষ্ট্রভাষা হলে আমরা কি বাংলায় কথা বলতে পারতাম না? পারতাম। কিন্তু চাকরি বাকরির ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পূর্ববঙ্গের মানুষ, যারা বাংলা ভাষী মানুষ, তারা পিছিয়ে পড়তো। যারা উর্দু ভাষা জানে, রাষ্ট্রভাষা যদি উর্দু, তারা এগিয়ে যেত। তো সেই অর্থে সেটা ছিল আসলে অর্থনৈতিক একটা অস্তিত্বের প্রশ্ন, সেই স্বার্থের প্রশ্ন, সেই একটা ব্যাপার ছিল। এবং সেই ভাবেই কিন্তু এবং দেখা গেছে প্রতিবারই যখন বাইরে, যখন ছাত্ররা বা রাজনৈতিক দলগুলো আন্দোলনের জন্য প্রস্তুতি নিয়েছে, সেই সময় সাংস্কৃতিক সংগঠনগুলো এগিয়ে এসছে, অগ্রণী ভূমিকা নিয়েছে। এটা আমি মনে হয় না, আমি ইতিহাসে ব্যাপারটা দেখি না। মানে আগে সাংস্কৃতিক কর্মীরা এসছে, এইটা আমার এটা এই কথাটা আমার কাছে মনে হয় একটু ভূমিকাকে অতি মূল্যায়ন করা হয়। আমি অন্য তারা সহযোগী হিসেবে এসছেন, তারা এসছেন, তারাও সাড়া দিয়েছেন। কিন্তু এটা তো আমি একদিন বোধ এখানেও বলেছি যে সামরিক শাসন জারি হওয়ার পরে, হ্যাঁ, 58 থেকে 62 সালের পর্যন্ত অন্যরা কি করেছেন? সাংস্কৃতিক আন্দোলনের যারা কর্মী ছিলেন, সাংস্কৃতিক সংগঠনগুলো যারা কি ছিলেন, হ্যাঁ, তারা কি করেছেন? 61 সালে রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র জন্ম শতবর্ষ উপলক্ষে, সেটা পালন উপলক্ষে একটা সংঘবদ্ধের চেষ্টা এটা হয়েছিল। এটা সত্যি, এটা হয়েছিল, হ্যাঁ, এবং অনেকে তাতে অংশগ্রহণ করেছে। এবং সেখানে মূল ব্যাপারটা ছিল আসলে যে যারা রবীন্দ্রনাথকে বাঙালির সংস্কৃতির অংশ মনে করেন, তারা রবীন্দ্র জন্ম শতবর্ষ পালনের জন্য উদ্যোগ নিয়েছিলেন। এবং নিশ্চয়ই পাকিস্তানি শাসকদের একটা প্রতিকূলতা ছিল, কিন্তু মূল প্রচারণাটা চালিয়েছেন কিন্তু যারা এই সংস্কৃতির ক্ষেত্রে যেসব ব্যক্তি গোষ্ঠী যারা রবীন্দ্রনাথকে বাঙালি সংস্কৃতির অংশ মানে এই দেশের সংস্কৃতি, বাঙালি না, তারা তো বাঙালি পরিচয়টাকে গুরুত্ব দিতেন না, মুসলমান পরিচয়টাকে অধিকতর গুরুত্বপূর্ণ মনে করতেন, তাদের বিরোধিতা, হ্যাঁ, সেটার সাথে সরকার
চায়নি যে রবীন্দ্র শতবর্ষ এভাবে উদযাপিত হোক, উদযাপিত হোক। তা বাধা দেওয়ার চেষ্টা করেছে প্রচ্ছন্নভাবে। তখন এখানে গভর্নর ছিলেন আজম খান। তিনি অনেক ব্যাপারেই একটু কি বলা যায়, খুব এই সামরিক শাসক হিসাবে তিনি জনপ্রিয় হওয়ার জন্য যারা করা সেগুলো তিনি করেছেন, জনপ্রিয়তা পেয়েছিল না। তিনি ছাত্রদের ক্ষেত্রেও অনেকখানি সহানুভূতি দেখেছেন, ছাত্র আন্দোলন দমনের ব্যাপারে তিনি খুব কঠোর নীতি গ্রহণ করেননি। তো সেই প্রশ্রয় অনেক কিছু করা গেছে, কিন্তু সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন করা, সামরিক শাসন ভাঙা, এই ব্যাপারগুলো কিন্তু ছাত্ররা করেছে। রাজনীতিটা তখন কারাগারে ছিলেন, অনেকে রাজনীতি নিষিদ্ধ ছিল, তারপর রাজনীতিটাই করেছেন। কিন্তু আমরা সবসময় বলার চেষ্টা করি যে সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়েই, আমি স্বাধীনতা সংগ্রামের কথায় আসি, যে আমরা কি শুধু রবীন্দ্রসঙ্গীত গাওয়ার জন্য কি বাংলাদেশ স্বাধীন করেছি? অনেকের কথাবার্তা শুনলে এখন তাই মনে হয়। অবশ্যই এটা আমাদের একটা অন্যতম একটা দাবি চাওয়া, আমাদের অস্তিত্বের সঙ্গে ব্যাপারটি সম্পর্কিত। বাংলা ভাষা ও সংস্কৃতি, রবীন্দ্রনাথ হলো বাঙালি সংস্কৃতির সর্বোচ্চ প্রতিনিধি, সর্বোত্তম প্রতিনিধি, এগুলো সবই ঠিক আছে। কিন্তু রবীন্দ্রসঙ্গীত গাওয়ার জন্য কিন্তু এই যে আমাদের যেই গ্রামের যে কৃষক, যে যুবক, অশিক্ষিত অর্ধশিক্ষিত যুবক, তারা তো রবীন্দ্রসঙ্গীত গাওয়ার জন্য আসলে স্বাধীনতা চায়নি, তাই না? তো আমি একটু এখানে একটা আমাদের একটু গোঁজামিল হয়, বা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত, সেজন্য আমি কথাটা পরিষ্কার। সাংস্কৃতিক আন্দোলন, সংস্কৃতি বলতে কি আমরা সবসময় নাগরিক সংস্কৃতি, নাগরিক সাংস্কৃতিক চর্চা, সেটা কি সামনে আনার চেষ্টা করি? আপনি কিশোরের কথা বলছেন, আমাদের গ্রামীণ যে সংস্কৃতি আছে, আমাদের এই নগর শহরের বাইরের যে সংস্কৃতি, সেটা আসলে কতটা আমাদের কাছে গুরুত্ব পায় বা আমরা আমলে। আমি একটু উদাহরণ দিয়ে বলি, কিছুদিন পরে আমাদের পয়লা বৈশাখ, এক বৈশাখ না পয়লা বৈশাখ, পয়লা বৈশাখ উদযাপিত হবে। এখন নগরে কি হচ্ছে, পয়লা বৈশাখ উপলক্ষে নতুন শাড়ি কেনা হচ্ছে, পুরুষরা নতুন পাঞ্জাবি পরছে, তারা বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানে যাচ্ছে, পান্তা ভাত, ইলিশ মাছ দিয়ে। ইলিশ মাছ খুব দুর্মূল্য সবার পক্ষে, মধ্যবিত্তের জন্য এটা এখন ক্রয় করা খুব কঠিন। এবং এই সময়টায় ইলিশ পান্তা খেয়ে একদিনের জন্য আমরা সংস্কৃতিবান এবং বাঙালি সংস্কৃতি চর্চা করছি, এবং বাকি 364 দিন আমরা সেই বাঙালি সংস্কৃতিকে শিখে তুলে রাখছি, একটা দিনই নামাচ্ছি আমরা। এরকম পান্তা ভাত বাঙালি, এখন আমরা কারো কারো মনে হচ্ছে পান্তা ভাত এবং ইলিশ মাছ এটা হলো বাঙালি সংস্কৃতির অংশ, প্রতীক। হ্যাঁ, কিন্তু কজন লোক আমাদের, আপনি গ্রামীণ জীবনের কথা বললেন, কজন গ্রামীণ মানুষের পক্ষে ইলিশ মাছ সংগ্রহ করা সম্ভব? এবং পান্তা মানুষ কেন খেত? পান্তা খাওয়া হতো এই কারণে, রাতে যে ভাতটা রান্না করা হয় সে ভাতটাকে বেঁচে যায়, সে ভাতটা রেখে দেওয়া হয়, পানি দেওয়া হয় যাতে ভাতটা ভালো থাকে। এবং এই ভাতটা সকালবেলায় পানি সহ ভাতটা খাচ্ছে, তার ফলে কি অল্প একটু ভাত, অনেকখানি পানি, পেট ভর্তি থাকে, মাঠে যে কাজ করতে পারে এবং শরীরটা ঠান্ডা থাকে। এখন বিহার বা উত্তরপ্রদেশের এসব এলাকায় মানুষ কিন্তু ছাতু খায় এবং ঘটি ভর্তি পানি খায়, যারা মাঠে কাজ করতে যায়। ছাতুটা কি করে? ছাতুটা কিন্তু প্রখর রৌদ্র, সে রৌদ্রটাকে শোষণ করতে পারে, ছাতু উপকারী। তাহলে কি আমি মনে করব যে বিহার অঞ্চলের সংস্কৃতির প্রতীক হলো ছাতু? নিশ্চয়ই না। এটা কোন জায়গা থেকে কিভাবে হলো আমি জানি না, যে এটা হলো পান্তা ভাত সংস্কৃতির প্রতীক। এবং আপনি দেখবেন খুব অভিজাত বাড়িতে, তাদের ড্রয়িং রুমে ওই শিকা, মাটির সরা, মাটির হাঁড়ি ঝুলিয়ে রাখা হয়, মাটির হাঁড়িয়ে ঝুলিয়ে রাখা হয় শিকার মধ্যে, শিকার মধ্যে। এটা কেন? এটা করে বাঙালি সংস্কৃতি আমরা ধারণ করছি এটাকে। হ্যাঁ, এখন আপনি যদি গ্রামের মানুষ কিন্তু এখন আর মাটির হাঁড়ি অনেকে ব্যবহার করে না, কারণ ওটা অনেক টেকসই হলো, পাওয়া যায় না এখন, খুব অ্যালুমিনিয়ামের অনেক টেকসই সেগুলো, প্লাস্টিক আর অ্যালুমিনিয়াম চলে এসেছে, সেটা অনেক টেকসই এবং সেটা আর্থিকভাবে সাশ্রয়ী। তো এখন এইখানে ওই যে এটা আমি খুব উদাহরণ দিয়ে বোঝালাম যে এখন সংস্কৃতি অর্থটা আমি কিভাবে নিচ্ছি। ওই একদিনের যখন আমি বাঙালি হব, গ্রামের সে মানুষটা কিন্তু তাকে বাঙালি হবে বলে বাঙালি না, মানে একদিন বাঙালি হলাম, বাঙালি একদিন বাঙালি হওয়ার জন্য আমাকে এগুলো করতে হচ্ছে, ওই পাঞ্জাবি কিনতে হচ্ছে, প্রতিদিন কেন বাঙালি থাকতে পারছি না, লেখা নেওয়া, প্রতিদিন কেন বাঙালি থাকতে পারছি না? আমি হতে চাচ্ছি না বলে পারছি না, আমি বাঙালি হতে চাচ্ছি না। বাঙালি হওয়া কি খুব কঠিন না? বাঙালি তো আমি যেটা সহজাতভাবে বাঙালি, সবজাতভাবে বাঙালি, কিন্তু সেটা হলো যে আসলে সংস্কৃতির একটা কাজ। আমি তাহলে আমরা এবার মূল আলোচনায় আসি। সংস্কৃতির একটা কাজ বা সংস্কৃতি যা চর্চা করেন, সংস্কৃতি নিয়ে কাজ করেন, তাদের একটা কাজ হওয়া উচিত জনগোষ্ঠীকে তার আত্মরূপটা চেনানো। আত্মরূপ কি? আমি একটা গল্প দিয়ে বলি যে ভেড়ার পালের মধ্যে, আমি এটা অন্য জায়গায় লিখেছি, কোথাও বলেছি কিনা জানি না, যে ভেড়ার পালের মধ্যে একটা নেকড়ে বাচ্চা, সে ঘুরে বড় হচ্ছে, কোনোভাবে সে ভেড়ার পালে মিশে গেছিল, সে বড় হচ্ছে, সে নেকড়ে ভেড়ার মতোই ডাকে, ভ্যা ভ্যা করে ডাকে,
ওদের মতোই ঘাস খায়। একটা নেকড়ে বাঘ বনের ধারে একটা মাঠে ওই ভেড়াগুলো চরে আর কি, ভেতর থেকে সে দেখতে পায়। একদিন সে একটা সুযোগ বুঝে ওই নেকড়ের যে বাচ্চাটা তাকে ঘাট টিপে ধরে সে তাকে পাশে একটা খাল, সে খালের ধারে নিয়ে যায়, পানির মধ্যে তার মাথা গুজে তাকে বলল, দেখ তুই কি জিনিস, তুই তো ভেড়াদের সঙ্গে বেশি, তুই আসলে ভেড়া না। সে চিনলো যে না, সে ভেড়া না, সে আসলে নেকড়ের বাচ্চা। কিন্তু ওই সংস্পর্শের দোষে সে কিন্তু ভ্যাই করতো এবং সে ঘাসও খেত। এই যে আত্মরূপ চেনানো, তাকে চেনানো, এটার কাজ হলো আমাদের। আমরা শিক্ষা গুরুর কথা বলি বা শিক্ষকের কথা বলি বা সংস্কৃতি চর্চার ক্ষেত্রে যারা নেতৃস্থানীয়, তাদের ভূমিকা হলো মানুষকে সে আত্মরূপটা চেনানো। নেতৃস্থানীয় তাদের কথা কি, মানে তারাও তো একটা, তারাও যে সংস্কৃতির প্রচারক, সেই সংস্কৃতি কোন সংস্কৃতি? তাদের সংস্কৃতির ধারক এবং প্রচার করে না। আমি তো এখন এটা বলার এই জায়গাতে ঠিক হবে কিনা, তারা সুবিধাজনক হয় বলে তারা সংস্কৃতির চর্চা করছেন। আচ্ছা, আমি যেমন কেউ একজন, আমি পেশাগতভাবে লেখক হয়ে গেছি, পেশাগতভাবে আপনি টেলিভিশন ব্যক্তিত্ব, হ্যাঁ, কেউ হয়তো সাংস্কৃতিক ব্যক্তিত্ব হয়ে গেছেন। কিন্তু তারা যে সংস্কৃতির সঙ্গে আমি প্রথমেই বলেছি যে মানবিকতার ব্যাপার থাকে, সংবেদনশীলতার ব্যাপার থাকে। সেটা তো আমি কোথায় দেখি? আমরা আমার চারপাশে দেখি, আমরা সে দেখতে পাই যে সাংস্কৃতিক ব্যক্তিত্বদের কথা বলি আমরা, মানে আমাদের দেশে, হয়তো অন্য দেশেও এইরকম ব্যাপারটা এখন ঘটছে। তারা কি তাদের জীবন আচরণের ক্ষেত্রে, তাদের সন্তানদের লেখাপড়া, তাদের সন্তানদের চলাফেরা, তাদের আচার আচরণ, কথাবার্তার মধ্যে কি সেই বাঙালি সংস্কৃতির কোনো প্রতিফলন থাকে কিনা, এবং যাতে থাকে তার চেষ্টা কি আমাদের কোথাও আছে? নাই, আমার মনে হয় নাই। আমরা তো চেষ্টাই করছি তাকে যাতে সংস্কৃতি সরিয়ে নেওয়া যায়। হ্যাঁ, আমাদের শিক্ষার মধ্যে দিয়ে তো সংস্কৃতি মানুষ তৈরি করি আমরা। তো সেই শিক্ষা তো আমাদের বাঙালি হওয়ার জন্য, আমি বাঙালি হওয়ার কথা বাদ দিচ্ছি, মানুষ হওয়ার জন্য খুব একটা উপযোগী না। তাকে বিচ্ছিন্ন করে নিচ্ছে মানুষ থেকে মানুষ। আপনি গ্রামের কথা বললেন, ভালো মন্দ দুটো দিক আছে। গ্রামে কি হয়? গ্রামের মানুষ অনেক বেশি কিন্তু অন্যের ব্যাপারে নাক গলায়, তাই না? অন্যের ব্যক্তিগত ব্যাপারে ব্যক্তিগত ব্যাপারে নাক গলায় অনেক ক্ষেত্রে, যেটা উচিত না। আমরা মানে আধুনিক যে পাশ্চাত্য থেকে যে আধুনিকতার ধারণা আমরা পেয়েছি, সভ্যতার যে ধারণা পেয়েছি, সেখানে হলো যে মানুষের ব্যক্তিগত ব্যাপারটা তো একান্ত ব্যক্তিগত। গ্রামের মানুষ অনেক বেশি কিন্তু সেখানে নাক গলায়। এটা খারাপ, আমরা এটা নিব না। হ্যাঁ, কিন্তু গ্রামের মানুষ কিন্তু অন্যের বিপদ আপদে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু নগরে তো পাশে বাসায় মানুষ মারা গেছে, অন্য বাসায় তো অনুষ্ঠান বাতিল হচ্ছে না, সেখানে উচ্চস্বরে সেখানে ব্যান্ড মিউজিক বাজানো হচ্ছে, তার পাশের এতে জানছেও না ঘটনাটা ঘটে গেছে। এবং ঘটছে তো, আত্মরক্ষার জন্য মানুষ বেরিয়ে আসছে, গায়ে আগুন লেগেছে, কেউ দরজা খুলে দরজা বন্ধ করে দিচ্ছে, আমরা দেখেছি এরকম খবর। তাহলে কি করবো? তাহলে আমি মানবিক তো হচ্ছি না, নগর আমাকে তো মানবিক করছে না। হ্যাঁ, তাহলে আমি সংস্কৃতি যদি আমি বলি যে না ঠিক আছে, আমি তো খুব গান বাজনা শুনি, গান শুনি, আমি নাটক নিয়মিত দেখি বা আমি নাট্য চর্চাও করি, কিন্তু আমি কিন্তু মানবিক না। কিন্তু নগরের বিস্তার ঘটছে, নগর গ্রামকে গ্রাস করছে, নগর সেই জায়গা থেকে কি আমাদের সংস্কৃতির রূপান্তর ঘটছে স্যার? নগরের বিকাশ ঘটছে, নগর সংস্কৃতির বিকাশ ঘটছে কিনা সেটা তার প্রশ্ন। এবং গ্রাম এবং শহরের যে তফাৎটা খুব ডিস্টিংক্ট বা স্পষ্ট তো বোধহয় না। কারণ আমাদের গ্রামের মানুষের মধ্যে এখন অনেক নাগরিক সংস্কৃতি বা নাগরিক জীবনাচরণ, জীবন পদ্ধতির অনেক লক্ষণ আমরা দেখতে পাবো। যে যারা যেসব পোশাক আশাক তারা পরছে, যেসব উপকরণ ব্যবহার করছে, নাগরিক উপকরণ, যে সত্যি। আবার নাগরিক যারা নগরে বাস করছে দীর্ঘদিন ধরে, হয়তো কয়েক পুরুষ হয়ে গেছে, তাদের আচার আচরণের মধ্যে আমরা গ্রাম্যতা প্রতি মুহূর্তে লক্ষ্য করি। সেটা নাগরিক যে নগর সংস্কৃতির বিকাশ তো সেভাবে শুধু এটা খুব গুরুত্বপূর্ণ যে আমি নগরের উপকরণ ব্যবহার করার মধ্য দিয়ে আমি আসলে সংস্কৃতি আমি ধারণ করতে পারছি না। আসলে সংস্কৃতি তাহলে কি, মানে কিভাবে হয়? আপনি বলছেন যে শহরে 3 প্রজন্ম থাকার পরেও সে, এই যে শহর বলতে আমরা যে নাগরিক সংস্কৃতি বলতে আমরা বলছি যে হ্যাঁ, নাগরিক যে বলছি, নগর জীবনের শুধু জীবনের আচার আচরণ না, যে আমি টুথপেস্ট দিয়ে ব্রাশ দিয়ে দাঁত মাজি কিংবা আমি গ্রিল হাউসে যে খাচ্ছি, এটা তো নগর না। নগরের সাথে আধুনিকতার সম্পর্ক আছে, তার সব ভালো মন্দ শব্দ, ব্যক্তি স্বাতন্ত্র্যের ব্যাপার আছে সেখানে। তারপরে আপনার তার পরিশীলনের ব্যাপার, নাগরিক কিছু পরিশীলনের ব্যাপার আছে, সেগুলো তো আমাদের সেভাবে ঘটছে না। আর নগর যে ঢাকা শহর যদি ধরি, আমাদের রাজধানী ঢাকাতে ধরি আর কি, তো সেখানে আপনি রাজধানীর কত ভাগ লোক বস্তিতে বাস করে, কত ভাগ লোক মধ্যবিত্ত জীবনযাপন করে, একরকম ভাবে কোনোভাবে বাস করে, কত ভাগ লোক তাদের জীবন কি একরকম? তাদের জীবন একরকম না।
তাদের রুচি কি একরকম, তার রুচি একরকম না। তাদের খাদ্যাভ্যাসের মধ্যেও তফাৎ অনেক কিছু আছে। হ্যাঁ, যে একটা যে প্রজন্ম তৈরি হচ্ছে যারা প্রায় তিনি একটা বিশেষ সময়টা বা বেশিরভাগ সময়টা না হোক বিশেষ সময়টা তা ফাস্টফুড নির্ভর। এটা পৃথিবীর অন্য দেশে এখন হয়ে যাচ্ছে জীবন যাপনের কারণে। তো সবার ক্ষেত্রে তো সত্যি না। এখনো তো অনেক মানুষ আছে ভাত না খেলে তার মনে হয় আমি খাইনি, তাই না? তো কাজে এই ব্যাপারটা এখন হয়তো আমরা একটা ট্রানজিশন পিরিয়ড যেটা বলা হলে, মানে আমরা অন্যভাবে বলি ক্রান্তিকাল বা পরিবর্তনশীল সময়, এই সময়ের ভিতরে যাচ্ছি। একসময় হয়তো এটা একটা ডিস্টিংক্ট লাভ করবে। চিন্তার জায়গা থেকে আমরা সংস্কৃতি কিভাবে রেখেছি নিজেদের কাছে? চিন্তার জগৎ থেকে তো ওই যে আমি প্রথমে যেটা বললাম যে আমরা তো সংস্কৃতির ব্যাপারটা বুঝি, আমাদের বোঝার মধ্যে স্পষ্ট না। যে আমরা মনে করছি যে আমরা সংস্কৃতি মানে হলো গান, নাচ, নাটক এগুলো চর্চা করা সংস্কৃতি। সংস্কৃতি কর্মী মানে যিনি এই গান, নাচ, নাটক টাটক নিয়ে যিনি কাজ করেন। হ্যাঁ, কিন্তু একটা মানুষ, ব্যক্তি মানুষ, তার মধ্যে সে সংস্কৃতিমান মানুষ, তাকে কখন বলবো? তার মধ্যে সে পরিশীলনটা আছে, তার কথাবার্তায়, চলায়, অন্য মানুষের প্রতি আচরণে, মানুষের প্রতি সংবেদনশীলতায়, মানুষের প্রতি দায়বদ্ধতা, এই ব্যাপারটি তো আসলে নাই। এবং একসময় আমরা বলতাম যে সংস্কৃতিমান মানুষ তৈরি করা। এখন আমরা একটা অন্য একটা শব্দ আমরা ব্যবহার করছি ব্যাপকভাবে, মিডিয়া ব্যবহার করছে, বিভিন্ন প্রতিষ্ঠান ব্যবহার করছে, হলো আলোকিত মানুষ তৈরি করা। আমরা আলোকিত মানুষ তৈরি করা বলতে আসলে বোধহয় এই সংস্কৃতিমান মানুষ তৈরি করা বলতে চাচ্ছি। কিন্তু আলোকিত মানুষ মানে কি? সে আলোকিত মানুষ কি জ্ঞানে আলো আলোকিত নাকি তথ্যে আলোয় আলোকিত? আচ্ছা, আমরা ওই যে বিজ্ঞান এবং প্রযুক্তির পার্থক্যটা গুলিয়ে ফেলি। পরিসংখ্যান, পরিসংখ্যান, তথ্য। আমি অনেক কিছু জানি, আমি অনেক তথ্য জানি। আমি বিভিন্ন ভাষা প্রতিযোগ থেকে আরম্ভ করে গণিত অলিম্পিয়াড, সেখানে যে আমি হয়তো পুরস্কার পাচ্ছি, অনেক তথ্য জানি। কিন্তু আমার মৌলিক যে জ্ঞানের বিকাশ, হ্যাঁ, চিন্তার জায়গা, চিন্তার বিকাশ, সৃজনশীলতার জায়গাটা, সেটা বিকশিত হচ্ছে না বা আমরা হতে দিতে চাচ্ছি না। হ্যাঁ, সেটাও হতে পারে যে সে অনেক কিছু জানবে কিন্তু সে আত্মকেন্দ্রিক হবে, সে খুব উচ্চাভিলাষী হবে। আমি একটু খুব সহজভাবে উদাহরণ দিয়ে বলি যে এক সময় আমরা বললাম আমাদের সাংস্কৃতিক স্বাধিকার, আমাদের স্বায়ত্ত শাসন বা তার আগে ভাষা আন্দোলন, সেই সময় ব্যাপারটা কি ছিল? খুব ভালো ছাত্ররা রাজনীতি করত। রাজনীতির মানটা যে বলি আমরা, ভালো ছাত্র রাজনীতি করতো, এখন করে না। ভালো ছাত্ররা রাজনীতি করত, কিছু ছাত্র, সব ছাত্র সংগঠন না, অনেকগুলো ছাত্র সংগঠন, ডানপন্থীও ছিল, বামপন্থী ছিল। সেখানে কিন্তু বিদ্যা চর্চা হতো, জ্ঞানের চর্চা হতো, পাঠ্য বইয়ের বাইরে তারা পড়াশোনা করত। হয়তো তার মধ্যে একটা গদবাঁধার ধারাবাহিকতা ছিল, সংগঠন ছিল, খেলাঘর, কচিকাচার আসর, চাঁদের হাটে সংগঠন ছিল। অনেকে আজকে যারা আমাদের সংস্কৃতি কর্মী বলি আর রাজনীতির ক্ষেত্রে বলি, অনেকে ওখান থেকে বেরিয়ে এসছে। তারা একটা পরিশীলনের মধ্যে দিয়ে এসছে। যে পরিবার থেকে এসছে সেই পরিবার হয়তো গানের শোনাই হতো না, কিন্তু সে গায়িকা হয়ে বেরিয়ে এসছে, গায়ক হয়ে বেরিয়ে এসছে। কোত্থেকে? ওই সংগঠনগুলো থেকে বেরিয়ে এসছে। কিন্তু সে যদি গান গাইতে শিখেনি, সে যদি অভিনয় করতে শিখেনি, সে আবৃত্তি করতে শিখেনি, তার সঙ্গে সে কিছু সামাজিক দায়বদ্ধতাও তখন শিখেছিল। সে কিরকম? বন্যা হচ্ছে, এই সংগঠনগুলো তখন ঝাঁপিয়ে পড়েছে বন্যার্ত মানুষের সাহায্যার্থে, দুর্যোগে বেরিয়েছে, রুটি বানিয়েছে, হ্যাঁ, রুটি বানিয়েছে, হ্যাঁ। তো কোথাও একটা দুর্ঘটনা ঘটেছে, সেখানে ঝাঁপিয়ে চলে গিয়েছে। এখন যে আমরা যে আলোকিত মানুষ তৈরি করছি, ওই অর্থে পরিশীলিত মানুষ, সামাজিক দায়বদ্ধতা, আলো জ্বালাচ্ছে না, সে আলোটাকে বিকিরণ করছে, যে আলোটা সে পাচ্ছে, সে অনেক কিছু জানে, সে কিন্তু সেইটার সঙ্গে সঙ্গে এটাও জানে যে কিছুই হবার নয়। তথ্যের আলোয় আলোকিত হচ্ছে, তথ্যের আলোয় আলোকিত হচ্ছে, জ্ঞানে আলো। এবং যে বলেন চাঁদের আলোটা হলো নিজস্বতার কোনো আলো নেই, অন্য আলো সে আলোকিত হয়। হ্যাঁ, সেরকম সে আলো পাচ্ছে নানা দিক থেকে, নানা সোর্স থেকে তার কাছে আলো আসছে, কিন্তু সে কোনো আলো বিকিরণ করছে না। হ্যাঁ, এবং সেটাই হলো আমাদের মূল সমস্যা। শিক্ষা পদ্ধতির মধ্য দিয়ে যে সংস্কৃতির কথা বলা, সংস্কৃতির বিষয়ে তাদেরকে আমরা ঠিক আলোকিত যদি নাই বলি, সাংস্কৃতিক জ্ঞানের কথাই বলি, সেই চর্চার করার জায়গা কতটুকু আছে? সুযোগ কমে এসছে, অনেক সুযোগ কমে এসছে। যে এই যে সেদিন বোধহয় আমাদের কোন একজন মন্ত্রী বলেছেন যে আগে শিক্ষার্থী ছিল, এখন পরীক্ষার্থী। হ্যাঁ, সংস্কৃতি মন্ত্রী বলেছেন, পরীক্ষার্থী, হ্যাঁ, সংস্কৃতি মন্ত্রী বলেছেন, এবং খুব মূল্যবান একটা কথা বলেছেন তিনি, স্বীকার করতেই হবে। এখন পরীক্ষার্থী, আগে যেটা ছিল যে পরীক্ষার পরে একটা বিরাট একটা ভ্যাকেশন, পরীক্ষার আগে হয়ে যেত, এবং পরীক্ষার পর আমরা চিন্তা করতাম যে আমরা যখন ছাত্র ছিলাম যে পরীক্ষার পরে এই বইগুলো জমা হয়েছে, অনেক বই,
গল্পের বই বলতাম তখন, বা গ্রীষ্মের নাটকের ছুটিতে। কিছু আমরা পড়াশোনা করব। বেড়াতে অনেক নানা ভাই দাদা ভাই যাওয়া, বেড়াতে যাওয়া, বই নিয়ে যাওয়া হতো। বই পড়া হতো। এখন কিন্তু ভ্যাকেশনের পরে পরীক্ষাটা থাকে, মানে ওই সময় তার পড়ার কোনো সুযোগ নেই, তাকে ওই পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। আগে ছোটখাটো হলো পাড়ায় পাঠা বা আশেপাশে পাঠাগার থাকতো, চেষ্টা করতো অনেকে ব্যক্তিগতভাবে চেষ্টা করতো। স্কুলে ছোট হলেও লাইব্রেরি ছিল, এবং আমি যে স্কুলে পড়েছি বা আমার মতো অনেক স্কুল আছে, অনেকের অভিজ্ঞতা আমি শুনেছি যে সেখানে সপ্তাহে একটা দিন লাইব্রেরি ওয়ার্কের জন্য সময় বরাদ্দ থাকতো। ছিল, সেখানে বই ইস্যু করা হতো। অনেকে হয়তো প্রথম দিকে যেত, পরে দেখা যেত হয়তো বই আর তার আগ্রহ নাই, সে বই ইস্যু করে কিন্তু পড়ে না, এটাও সত্য, কিন্তু তার মধ্যে কেউ কেউ পড়তো। হ্যাঁ, আমি যে স্কুলে পড়েছি খুব সমৃদ্ধ একটা লাইব্রেরি ছিল। যাই হোক, তো সেটা ছিল। এবং স্কুল কলেজগুলোতে রবীন্দ্র নজরুল জয়ন্তী হতো, কোথাও কোথাও রবীন্দ্র নজরুল সুকান্ত জয়ন্তী হতো একসময়। এখন সুকান্ত আর হয় না। সুকান্ত হয় না, বহুদিন থেকে হয় না, সেটা হয়তো রাজনৈতিক কারণ, কিন্তু রবীন্দ্র নজরুল জয়ন্তী সেভাবে হয় না। আচ্ছা। তারপরে আপনার স্কুল কলেজগুলোতে সংস্কৃতি সপ্তাহ বা সাংস্কৃতিক সপ্তাহ যেভাবেই বলি আমরা, হতো আর কি, হ্যাঁ, বছর হতো। শুরুর দিকে একটা সময় হতো, এবং সেটার ভেতর দিয়ে কিন্তু অনেক প্রতিভা বেরিয়ে এসছে সেখান থেকে। এই সঙ্গীত শিল্পী, গান, নাচের শিল্পী, আবৃত্তি, উপস্থিত হ্যাঁ। বক্তৃতা, নির্ধারিত বিতর্ক। বক্তৃতা, বিতর্ক, তারপর হলো তখন নাটক, একাঙ্কিকা, এর মধ্যে দিয়ে অনেকে বেরিয়ে এসছে। সবাই হয়তো বেরিয়ে আসছে, অনেকে বেরিয়ে এসছে, সেখানে শিল্পী শনাক্ত করা গেছে। অনেকের এখন যারা প্রতিষ্ঠিত শিল্পী তারা অনেকেই দেখবেন যে তারা সেই সময় স্কুল থেকে তারা তাদের স্কুল অথবা মহল্লার অনুষ্ঠান, এবং তারপর তারা ওখান থেকে তারা থানা পর্যায়ে, জেলা পর্যায়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অংশগ্রহণ করে তারা বেরিয়ে এসছে। তো এখন তো সেই ব্যাপারটি নেই। এখন ইভেন্ট আছে, বিভিন্ন ইভেন্টে তারা অংশগ্রহণ করে, সেটা হলো, এবং সেটার ওই যে লালনের ক্ষেত্রটা পরিবারে অনেকে উৎসাহী, অনেকে আছে যারা ছেলে মেয়েদেরকে শেখাচ্ছে। অনুষ্ঠানে আমরা যে মানে একে বলা হতো যে অনুষ্ঠান আছে, অনুষ্ঠান করবে, এখন বলে ইভেন্ট করবো, ইভেন্ট করে, এবং সেখানে বাবা মারা নিয়ে যায় ছেলে মেয়েকে, বেশ তারা পরিশ্রম করে ছেলে মেয়েদেরকে পুরস্কার পাওয়ানোর জন্য। কিন্তু আমার ধারণা তাদের অনেকেই, আমাদের যেমন অনেক, এটা আসলে বলা হয়তো ঠিক হবে কিনা জানি না, আমাদের অনেক মিডিয়া থেকে যেসব নতুন নতুন প্রতিভা বিকাশের যে আয়োজন হচ্ছে, অনেক বড় শিল্পীরাও বলে যে এই সব শিল্পীরা পরে হারিয়ে যায়, তাই এত বেশি তাদেরকে মানে সুযোগ সুবিধা পুরস্কার দেওয়া হচ্ছে যে তাদের অনেকে প্রতিভা হারিয়ে যাওয়ার একটা বড় কারণ হচ্ছে তারা তো তারকা হওয়ার জন্য হচ্ছে। এবং না, ওই যে আমি বলছি, আমি সেই পয়েন্টেই আসছি, বাবা মারাও কিন্তু তার ছেলে মেয়েদের তারকা করতে চাচ্ছে। হ্যাঁ, এবং তারা খুব অল্প দিনে শিখে টিকে তাকে একটা ওই ইভেন্টে অংশগ্রহণ করানো, টেলিভিশন দেখানো হবে, সব বিভিন্ন জায়গায় যাবে, এখন ফেসবুকেও ছবি দেওয়া হবে। তারকা করতে চাচ্ছে, তারকার বাবা মা হতে চাচ্ছে, তারকার ভাই বোন হতে চাচ্ছে, বা তারকা হতে চাচ্ছে, যে তারকা হতে চাচ্ছে। ফলে শিল্পী হচ্ছে না, সে নাট্য প্রতিভা হচ্ছে না, সেগুলো হচ্ছে না সব ক্ষেত্রে। লেখালেখি আগে বার্ষিকী বেরোতো, ম্যাগাজিন বেরোতো, স্কুলে, সব স্কুল না হলে একটা বিষয় আসতেছে যে একটা প্রজন্মকে বা মানে একটা গোষ্ঠীকে সংস্কৃতিমুখী করার ক্ষেত্রে তো লেখকদের একটা বড় অবদান থাকে, বা যারা চিন্তক শ্রেণী তারা আমাদের এখানে কতটা সক্রিয়তার পরিচয় দিয়েছেন বা দায়িত্বের পরিচয় দিয়েছেন। সংস্কৃতির দায়িত্ব এটা প্রাতিষ্ঠানিকভাবে হতে হয়, তারা বই লিখতে পারেন। হ্যাঁ, শিশুদের জন্য সেভাবে বই লেখা হয় না, এটা আপনি বলতে পারেন। কিশোরদের জন্য সেই রকম মানে বিনোদন এখন বলতে দাঁড়িয়েছে। আজকে আমাদের দেশে একটা যেহেতু আমি একটু পুরনো লোক, আমি পুরোনো দিনের কথাই বলি, কচিও কাঁচা কিংবা টাপুর টুপুর এর মতো পত্রিকা আর এদেশে বেরোলো না। হ্যাঁ, টাপুর টুপুরের কথা আমি বিশেষভাবে বলতে চাই। টাপুর টুপুর বা কচিও কাঁচার কথা বলবো, সংগঠন ছিল, টাপুর টুপুরের সঙ্গে সংগঠন ছিল, এবং সেই সময় লেটার প্রেসে ছাপা হতো। তো সেই মানে আজকে তো আমাদের প্রকাশনা অনেক উন্নত হয়েছে, সেই মানে পত্রিকা তো একটা নিয়মিত পত্রিকা শিশু কিশোরদের জন্য মানে আমি বলছি সেই মানে বলছি অর্থে যে সেখানে একটা কিশোর বা শিশুকে তার উন্নত জীবনের দিকে তাকে নিয়ে যাওয়া, জীবনী, সেখানে অভিযান কাহিনী, হ্যাঁ, বিজ্ঞানের আবিষ্কারের কাহিনী, এর মধ্যে দিয়ে তো মানুষের। এখন আমরা কোন সংস্কৃতিতে আছি? আমরা এখন আছি মোটামুটি বিনোদন সংস্কৃতির মধ্যে। সব বিনোদন, আনন্দের মধ্যে থাকা, মানুষকে যে সে আনন্দে থাকুক, সে যাতে এই বাইরের যে অভিঘাত ঘটনার নানা ঘটনা তো ঘটছে, এগুলো যেন বেশিক্ষণ তাকে আক্রান্ত না করে, তাকে যাতে মনমরা না করে, তাকে তার উচ্চাকাঙ্ক্ষা থেকে। আমি একটু ব্যক্তিগত উদাহরণ আমি বলছি। আপনি জানেন ব্যক্তিগতভাবে যে আমি ফেসবুকে খুব, আমার বয়সী মানুষের মধ্যে ফেসবুকে খুব আমি অংশগ্রহণ করি, বেশ মতামত দিই। তো আমার মনে হলো আমার ছাত্রই, তো আমার ছাত্র একটা ফেসবুকে কোনো একটা আমার হয়তো স্ট্যাটাসের নিচে একটা মন্তব্য করেছে, স্যার আপনার লেখা আমার পড়তে ইচ্ছা করে না। এই একটা লাইন পরে আমি খুব চমকে গেলাম, যেটা একজন বলছে আপনার লেখা আমার পড়তে ইচ্ছা করে না।
তারপরে সে যেটা বাক্যটা লিখেছে সেটা হয়তো আমি একটা ভালো অর্থে নিতে পারি। বলছে এই লেখা পড়লে আমার সবকিছু ফাটিয়ে ফেলতে ইচ্ছা করে, ভেঙে চুরে করতে ইচ্ছে করছে, কিন্তু বিদ্রোহ করতে ইচ্ছে হ্যাঁ করে। ইচ্ছা, এটাই সে বোঝাতে চেয়েছে জি। মনে হয়, সে ফাটিয়ে শব্দটা ব্যবহার হ্যাঁ, করেছে। হ্যাঁ, কিন্তু আমি জানি যে একসময় আমাকে চিড়ে আপোস করতে চাপতে হবে। হয়, এই মিশাইতে হবে। তখন সে বলতেছে তাহলে আগেই সেটা হওয়া ভালো, তাই পড়তে ইচ্ছা করে না। তো ব্যাপার হলো আমরা এখন ওইটাই মানে বাবা মা, হ্যাঁ, যেমন মানে এমন বই পড়তে দিতে ইচ্ছা করে না, তাই পড়াবে না যা যা পড়ালে সে সে ফাটিয়ে ওর দিবে। জীবনে অন্য একটা মানে খুঁজে জি। পাবে। সে হয়তো মনে করবে যে না আমার এই MBA BBA না হয়ে আমার সঙ্গীত শিল্পী হওয়া দরকার, আমার বিজ্ঞানী হওয়া দরকার। হুম। হ্যাঁ, আমি সেটা তো হতে কালকে দেওয়া আমি যাবে কয়েকজন না। বাচ্চাকে বলছিলাম যে আমি ছোটবেলায় এডিসনের এক জীবনী পড়ে বাসায় একটা করে ফেললাম, ছোট ল্যাবরেটরি বানিয়ে ফেললাম, কোটো এই গ্লাসটা যে ল্যাবরেটরি, কারণ এডিসন তার ছোটবেলায় তো একটা ল্যাবরেটরি বানিয়েছিল, বিজ্ঞানী হওয়ার আকাঙ্ক্ষা তৈরি করে। হ্যাঁ, বা একটা কবিতা পড়ে তার কবি হওয়ার আকাঙ্ক্ষা তৈরি করে। এইসব আকাঙ্ক্ষায় যাতে সে জায়গা না থেকে দেয়। আমরা আকাঙ্ক্ষা তৈরি করা যাবে না, একটা আপোষের সংস্কৃতিতে আছি আমরা। আকাঙ্ক্ষা তৈরি করছে সেটা হলো ব্যক্তিগত প্রতিষ্ঠা আর আকাঙ্ক্ষা সে জায়গা থেকে আমরা একটা আপোষের সংস্কৃতিতে আছি, আছে, মোটামুটি আমরা আপোষের মধ্যে আছি। মানে কাউকে বিরক্ত করবো না, নিজে বিরক্ত হবো না, না, কাউকে বিরক্ত করলে তো আমাকে আবার সে বিরক্ত করবে। জ্ঞান নিব না, এবং তথ্য সংগ্রহের হ্যাঁ, আমি সমৃদ্ধ হব, তথ্য সমৃদ্ধ হব, আমি চৌকস হব, চৌকস হব, চৌকস হব। চৌকস হব, সব অনেক কিছু আমি জানি, অনেক কিছু আমি পারি, অনেক কিছু করতে পারি, কিন্তু আমি কিছুই হলাম না। আমি কোনো ওই কোনো পথে দুঃখ কষ্ট বরং সাধনার পথে আমি যাব না, আমি যাবো না, আমি ত্যাগের পথে যাব না, ত্যাগের পথে যাব না। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে এই আলোচনা, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন, নিরাপদে থাকুন।